আজকের ক্লাসে মেনলি আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সে বিষয়টা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি এই পাঠ্যাংশটি নিয়ে। এখন প্রথমতই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সংসারে যারা অবহেলিত, যারা লাঞ্ছিত, যারা অপমানিত, যারা শোষিত, অর্থাৎ সংসারে যারা শুধু দিলে পেলে না কিছুই, সে অবাঞ্ছিত লাঞ্ছিতদের নিয়েই কিন্তু তিনি তার উপন্যাস সাজিয়েছেন। এবং বেশিরভাগ উপন্যাস, বেশিরভাগ ছোট গল্পেই সমাজ সমস্যায় উঠে এসেছে তার রচনায়। যেমন আমরা মহেশ গল্প বা অভাগী স্বর্গ গল্পগুলো যদি দেখি, বা শ্রীকান্ত উপন্যাস দেখি, বা আরও যদি আমরা উপন্যাসগুলো দেখি, তাহলে সেক্ষেত্রে দেখব সমাজ সমস্যার প্রতিফলন ঘটেছে প্রতিটা উপন্যাসে। বাট আমরা একটা পথের দাবি এমন একটা উপন্যাস যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস। 1926 খ্রিস্টাব্দে এই উপন্যাসটি রচিত হয়েছিল। পথের দাবি উপন্যাসটি তদানীন্তন ব্রিটিশ সরকার এই উপন্যাসটি ব্যান্ড করে দিয়েছিলেন। ব্যান্ড করে দেওয়ার কারণ কি ছিল না, রাজনৈতিক প্রেক্ষাপট ছিল। যেহেতু এই গল্পের নায়ক একজন বিপ্লবী, তথাকথিত ব্রিটিশদের কাছে দেশদ্রোহী, সেহেতু এই গল্প উপন্যাসটিকে বন্ধ করে দেওয়া ছিল। পরে পুনরায় উপন্যাসটি আবার প্রকাশিত হয়। যাই হোক, এই পথের দাবি উপন্যাসের আমরা প্রথম অংশটা যদি দেখি, একদম টেক্সটটা দেখবো পুঙ্খানুপুঙ্খভাবে। যে আমরা একদম শুরু হয়েছে, যদিও ওটা গল্প তো নয়, মাঝখান থেকে এডিটেড অংশ শুরু হয়েছে, সম্পাদিত অংশ। সেই সম্পাদিত অংশটাই আমরা আগে দেখে নিই। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হল ঘরে, দাগ দিয়ে রাখো এখানটা, জন ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। কোশ্চেন, কতজন বাঙালি মোটঘাট নিয়ে বসেছিল না, জন ছয়েক। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ, টিনের বাক্স ও ছোট বড় পুঁটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়েছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। ইহারা সকলেই, দাগ দিয়ে রাখো, উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে, দাগ দিয়ে রাখো, রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়াও সঙ্গে জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট, রাজনৈতিক অভিযুক্ত, যা দাগ দিয়ে রাখো এখানটা, সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। লোকটি কাশিতে কাশিতে আসিল। অত্যন্ত ফর্সা রং, রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। এখানটা মার্ক করে রাখবে পুরোটাই। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। সহসা আশঙ্কা হয় যে সংসারের মেয়াদ যে বোধ করি বেশি দিন নাই। ভিতরে কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়ে আছে, অর্থাৎ দিনের পর দিন যেন মৃত্যু মুখে যাচ্ছে। কেবল আশ্চর্য, দাগ দিয়ে রাখো, মার্ক করবে, কেবল আশ্চর্য। কোশ্চেন, আশ্চর্য কি না, সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না। সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে। দাগ দিয়ে রাখো, মৃত্যু সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়ে আছে। অপূর্ব আরেকটা ক্যারেক্টার দেখলাম আমরা, মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার, পোশাক আশাকের বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, দাগ দিয়ে রাখো, বাবুটি স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনায় বোঝাই আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? পাঠ্যাংশের প্রথম পরিচ্ছেদ, প্রথম প্যারাগ্রাফ, যেখানে আমরা দেখলাম একটা ক্যারেক্টার, তার নাম হচ্ছে অপূর্ব। এই প্রসঙ্গে আমাদের একটু পূর্ব প্রেক্ষাপট জানতে হবে। এই অপূর্বর বাড়িতে চুরি হয়েছিল। সেই চুরির জন্য থানায়, যেটা এফআইআর বা ডায়েরি বলা হয়, সেই এফআইআর বা ডায়েরি করতে গিয়েছিল। গিয়ে দেখলো থানাতে একটা গন্ডগোল চলছে। কি চলছে না, কিছু লোক বর্মা অয়েল কোম্পানিতে কাজ করত, সেই লোকগুলো রেঙ্গুন যাচ্ছে এবং মাঝপথে রাস্তা আটকে তাদের এই পথ চলতি মানুষগুলোর পরিচয় দাবি করা হচ্ছে। তাদের বাক্স খানা তল্লাশি হচ্ছে, যেটাকে বলা হয় তল্লাশি করা পুলিশি পরিভাষায়। তো এটা করা হচ্ছে, কারণ কি ছিল? কারণ ব্রিটিশ সরকারের যে পুলিশ, তাদের কাছে মূলত রিপোর্ট ছিল, তাদের কাছে যে রাজনৈতিক অভিযুক্ত বা দুর্ধর্ষ বিপ্লবী সব্যসাচী মল্লিক ওই জাহাজে করেই এসেছে, রেঙ্গুনে আসছে বা বর্মা থেকে রেঙ্গুন যাচ্ছে। তো এই নিয়ে তারা একটা ব্যস্ত সম্মত ছিল এবং স্টেশনে সবাইকে একে একে ছেড়ে দিলে শেষে ওরা জানতো না যে পুলিশরা, যে এটাই সব্যসাচী মল্লিক।
বাট রাজনৈতিক অভিযোগ যার উপর ছিল, একটু অন্যরকম একটা লোক ছিল, তাকে ডেকে আনা হলো। তার পোশাক পরিচ্ছদ আমরা দেখলাম, গল্প লেখক কিন্তু আমাদের জানিয়ে দিলেন যে তার চোখের অদ্ভুত দৃষ্টি আছে, মৃত্যু যেন সেখানে প্রবেশ করতে পারে না। এই ছিল আমাদের মূলত যে সব্যসাচীর যে শারীরিক গঠন আর হচ্ছে পুলিশ স্টেশনের বর্ণনা। তাহলে এই অংশটুকু নিয়ে পয়েন্ট করে দাও পুলিশ স্টেশনের ঘটনা, যে পুলিশ স্টেশনের ঘটনা ও আগন্তুকের বর্ণনা। পুলিশ স্টেশনের ঘটনা ও আগন্তুকের বর্ণনা, একদিকে আমরা পুলিশ স্টেশনের ঘটনাটা কি দেখতে পেলাম, তার সাথে এটাও দেখতে পেলাম একটা আগন্তুকের বর্ণনাটাও আমরা কিন্তু এখানে দেখতে পেলাম। পুলিশ স্টেশনের ঘটনা ও আগন্তুকের বর্ণনা, এই অংশটা কিন্তু আমাদের কাছে খুব বড় হয়ে দাঁড়ালো। প্রথম পরিচ্ছেদ আমরা প্রথম প্যারাগ্রাফেই দেখলাম যে বর্মা অয়েল কোম্পানি থেকে রেঙ্গুনে যাচ্ছে যে শ্রমিক, সেই পথ চলতি, পথের মাঝখানে তাদের আটকে দেওয়া হয়েছে। আটকে দিয়ে পুলিশি পরিচয় দাবি করা হচ্ছে, মানে তারা একটা পরিচয় দাবি করছে, প্রকৃত পরিচয়। তাহলে নামকরণ কি ছিল? পথের দাবি। তাহলে পথ চলতি মানুষের পরিচয় দাবি করা হচ্ছে। এদিক থেকে যদি আমরা দেখি তাহলে পথের দাবি নামকরণটা একবারের জন্য কিন্তু সার্থক হলো। নেক্সট কাহিনী, পুরো প্যারাগ্রাফটাতেই প্রশ্ন, পুরো প্যারাগ্রাফটাই মার্ক করবে, পুরো প্যারাগ্রাফটাই পড়াশোনা করতে হবে। এতক্ষণে অপূর্ব তাহার দিক পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া, এতক্ষণ অপূর্ব তাহার পরিচ্ছদের দিকে দৃষ্টিপাত করে মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে। দাগ দিয়ে রাখো পুরোটাই। কেমন ছিল তার গঠন? এমনি ছোট্ট করিয়া ছাটা, মাথায় চেরা স্মৃতি, অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে। উত্তরীয়, যেটাকে আমরা চুড়িদার বলি, সেই যে মানে অর্নাজ টাইপের যেটা নিই আমরা, সেই উত্তরীয়, এই চুড়িদারের উপরে যে উত্তরীয়টা নেই, অর্না টাইপের যেটা নিই, উত্তরীয়ের কোনো বালাই নেই। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ে সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, তার উপর আবার হাঁটুর উপর লাল ফিতা দিয়ে বাঁধা। বেশ দেখতে একটা কিম্ভূত কিমাকার আর কি। বার্নিশ করা পামসু, তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো। হাতে একগাছি হরিণের সিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি। কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। ইহার আপাদ মস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, আরে কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন। ডাক দিয়ে রাখবে, যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে আমরা জানি যে অনেক বিপ্লবী তারা ছদ্মবেশ ধারণ করে এক স্থান থেকে অন্য স্থানে যেতেন। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু তার নিজের বাড়ি থেকে আমরা দেখেছিলাম ছদ্মবেশ অন্তর্ধান করেছিলেন। তো এখানেও দুর্ধর্ষ বিপ্লবী, সেই দুর্ধর্ষ বিপ্লবী সব্যসাচী মল্লিক, তার যে পোশাক পরিচ্ছদ সেটা কিন্তু কোনোভাবেই সন্দেহজনক নয়, যেন একটা আর পাগলা লোক, এইরকম একটা ব্যাপার, ভবঘুরে টাইপের লোক। না হলে যার হচ্ছে মোজাটা আবার লাল ফিতে দিয়ে হাঁটুর উপরে বাঁধা আছে, মানে গার্ডার কেটে গেছে, খুলে পালিয়ে যেতে পারে, সেই জন্য বেঁধে রেখেছে। একটা কিম্ভূত কিমাকার লোক। তাহলে এই অংশটুকু নিয়ে আমরা পয়েন্ট করে দাও এখানটায়। সব্যসাচীর পোশাক পরিচ্ছদ কেমন ছিল, সব্যসাচীর পোশাক পরিচ্ছদ পুরোটাই, এবং পুরো প্যারাগ্রাফটাতেই কোশ্চেন আছে। সব্যসাচীর পোশাক পরিচ্ছদ বা বর্ণনা, কেমন ছিল সব্যসাচীর পোশাক পরিচ্ছদ বা কেমন ছিল সব্যসাচী, তার বর্ণনা দাও। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি? আগে গিরিশ মহাপাত্র। বাহ, একদম মহাপাত্র। তুমি ওই তেলের খনিতে কাজ করছিলে না, আর এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে। দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কি আছে। ডাক দাও। তাহার ট্যাঁক হইতে একটি টাকা ও গন্ডা 6 পয়সা বাহির হইল। ডাক দিয়ে রাখো, পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার একটা কাঠের ফুড রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই, একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। একজন দুর্ধর্ষ বিপ্লবী, আদর্শবাদী লোক, তার কাছ থেকে এরকম বেরোচ্ছে। পুলিশ আর সন্দেহ করবে তাকে কোনোদিনও যে এই সব্যসাচী মল্লিক বিপ্লবী? নিমাইবাবু কইলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। তবে এই বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময়ে ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কইলেন, হ্যাঁ দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি এনি। যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন।
ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা, বললেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, ডাক দিয়ে রাখো, বুড়ো মানুষের কথাটা শোনো। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আগে না, মাইরি খাইনি, তবে ইয়ার বন্ধুকেও তৈরি করে দিতে বললে দিই, এই মাত্র, নইলে নিজে খাইনে। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, ডাক দাও, আরে দয়ার সাগর, পরকেশে যদি নিজে খাইনে, মিথ্যাবাদী কথাকার। এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে নাও যে প্রাপ্ত সম্পদ ও বাক বিতণ্ডা। প্রাপ্ত সম্পদ ও বাক বিতণ্ডা, প্রাপ্ত সম্পদ কি ছিল আর সেই সম্পদকে কেন্দ্র করে কি করে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লো। প্রাপ্ত সম্পদ ও বাক বিতণ্ডা, প্রাপ্ত সম্পদ ও বাক বিতণ্ডা। অপূর্ব কইল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। কাকাবাবুটাকে না নিমাইবাবু? নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয়ই কিছু বলা যায় না ভায়া, আমার মনে হয় এ শহরে আরো কিছুদিন নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। দেখ দাও, সে যে বার্মা এসেছে, মানে বর্মা এসেছে, এ খবর সত্য। সে কে? ওই যে ব্রিটিশ পুলিশের চোখে ফাঁকি দিয়ে দুর্ধর্ষ বিপ্লবী যে সব্যসাচী মল্লিক, তার কথাই বলা হচ্ছে। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসিতে লাগিলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়াছিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তার ভাঙা টিনের তোরঙ্গ এবং চাটায় জোড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। এই অংশটুকু নিয়ে পয়েন্ট করে দাও, গিরিশের মুক্তি বা গিরিশ মহাপাত্রের মুক্তি। গিরিশ মহাপাত্রের মুক্তি, এই অংশটুকু নিয়ে পয়েন্ট করে দাও, গিরিশ মহাপাত্রের মুক্তি। অর্থাৎ গিরিশ মহাপাত্র কিভাবে মুক্ত হলো সেটা আমরা এখানটাই জানতে পারলাম, গিরিশ মহাপাত্রের মুক্তি। তাহলে এই অংশটুকু থেকে এই অংশটুকু পর্যন্ত আমাদের কাছে কিন্তু একটা ধারণা ক্লিয়ার হয়ে গেল, একটা জায়গাও তৈরি হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে আশ্চর্য, এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, এই যে দুর্ধর্ষ বিপ্লবী ধরা পড়লো না, কোনো দুর্ঘটনা ঘটিল না, কোনো দুর্ঘটনাও ঘটল না। এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না এবং বাহির বাসায় ফিরিয়া দাড়ি গোপ কামানো হইতে শুরু করিয়া সন্ধানিক, স্নানাহার, পোশাক পরা, আপিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলোই বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ, কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতে একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকর অ্যাকাউন্টেন্ট ওদের অফিসের লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? কই না, বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। এই অংশটুকু নিয়ে পয়েন্ট করে দাও, অপূর্বের অন্যমনস্কতা বা অন্যমনস্ক অপূর্ব। অপূর্বের অন্যমনস্কতা বা অন্যমনস্ক অপূর্ব, এটুকু পয়েন্ট করে দাও, অপূর্বের অন্যমনস্কতা বা অন্যমনস্ক অপূর্ব। পরবর্তী অংশ দেখো, পরবর্তী অংশে রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন, যতদিন তাহার মা কিংবা বাটির মানে বাড়ির আর কোনো আত্মীয় নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থা না করেন, ততদিন ছোট বহিনের হাতের তৈরি যৎ সামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে। ডাক দিয়ে রাখো, অপূর্ব রাজি হইয়াছিল। কোশ্চেন, অপূর্ব কিসে রাজি হইয়াছিল? আপিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত। আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসে অপূর্ব নিজেই কথা পড়িল। কাল তার ঘরে চুরি হইয়া গিয়াছে, সমস্তই যাইতে পারত, কেবল উপরের ওই যে সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা করি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজে তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছিলে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়াছে যে সে বোধ হয় তোমার মতো পাস করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। বাস্তবিক দাগ দিয়ে রাখো, এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেউ আছে মনে হয় না। হে তলোয়ারকর,
তাছাড়া এত বড় বন্ধু। আসলে ঘটনা, অপূর্বের উপরে যারা ছিলেন তারা একটা পা ভাঙা সাহেব ছিলেন। সেই পা ভাঙা সাহেব তাকেই মেনলি চুরির টার্গেট বলা হচ্ছে, বা তিনি হয়তো সম্ভবত চুরি করতে পারেন। তার একটা খ্রিস্টান মেয়ে ছিল, সে সব তারপরে সব গোছগাছ করে দিয়েছে, এরকম একটা কাহিনী আমরা পেলাম। রামদাস কহিল তারপর? অপূর্ব বলিল, তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দিয়ে কয়ায় গিয়েছিল, ইত্যবসরে এই ব্যাপার। আর তার বিশ্বাস, দাও তার বিশ্বাস এই কাজ ও ছাড়া আর কেউ করেনি। আমারও অনুমান কতকটা তাই, চুরি না করুক সাহায্য করেছে। এখানটা একটু আমি বলবো, এটা অনেকটা বিতর্কিত জায়গা। এই সেন্টেন্সটা তৈরি হলো, অপূর্ব বলিল তেওয়ারি ঘরে ছিল না। কে ঘরে ছিল না? তেওয়ারি। তাহলে সাথে তেওয়ারি, তারপরে বলছে তার বিশ্বাস। তার বিশ্বাস কার বিশ্বাস? তেওয়ারির বিশ্বাস। এই কাজ ও ছাড়া, ও বলতে উপরের যে আমাদের এই পা ভাঙা সাহেব, তাকেই যেন নির্দেশ করা হচ্ছে আর কি। তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দেওয়ার কাজ নেই, তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরেই বেড়াক। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছোটায় যেন দম বন্ধ হইব, আটকাইবার উপক্রম হইল। হাসি থামিলে সে বিজ্ঞান, দাগ দিয়ে রাখেন, সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা ও রুচি, তাহার বল বীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নাল ঠোকা পামসু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায় গাঁজার কলিকার আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আরেকবার সংবরণ করিয়া শেষে কহিল, তলোয়ার কর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। অথচ গভর্নমেন্টের কত টাকায় না এরা বুনো হাঁসের পিছনে ছুটাছুটি করে অপব্যয়, মানে ফালতু কাজে। রামদাস হাসিয়া কইল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আর আপনার চোর ধরে দেবার জন্য এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? অপূর্ব কইল, হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা এই যে, ডাক দিয়ে রাখো, এদের যিনি কর্তা মানে নিমাই বাবু, তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিনের চাকরি করে দিয়েছিলেন। আসলে এইখানে আমরা দেখতে পেলাম কি, যে অপূর্ব কেন থানায় গিয়েছিল, আমি প্রথমেই বলেছিলাম, সে চুরির কাহিনীটা পেলাম, আর অপূর্বের মধ্যে একটা দেশাত্মবোধ কাজ করছে, এটাও কিন্তু বুঝতে পারলাম। তাহলে এই অংশটুকু নিয়ে পয়েন্ট করে দাও, চুরির কাহিনী ও অপূর্ব দেশাত্মবোধ। চুরির কাহিনী আর অপূর্বের দেশাত্মবোধ। পরবর্তী অংশ দেখো, কাহিনীর পরবর্তী অংশ। রামদাস কহিল, তাহলে আপনাকে হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়াই সে একটু অপ্রতিভ হয়ে রূপ করিল। কেন? আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল, কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তিনি তো আপনার নন। ডাক দাও, বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন, তিনি ঢের বেশি আমার আপনার। রামদাস মুচকে একটু হাসিয়া বলিল, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। ডাক দাও, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। অপূর্ব কহিল, থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ার কাট শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে, তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক, আমার নেই। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কোথায় কি কথা আসিয়া পড়িতেছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। বিনা দোষে ফিরিঙ্গি ছোঁড়ারা, ওই ব্রিটিশ পুলিশের ফিরিঙ্গিরা, তাদের প্রচারীরা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে, এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে। তার লাঞ্ছনায় কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। এমন তো নিত্য নিয়তই ঘটছে। আমার মা, ডাক দিয়ে রাখো, আমার মা, আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের আপনার বলে রাখবা যে দুঃখই থাক, আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত রক্তিম হইয়া উঠিল। বলিল, কই, এই ঘটনা তো আমাকে বলেননি। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস, হিন্দুস্তানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়েই ঠেকলো না, এমনি তাদের অভ্যাস হয়ে গেছে। লাতোটে আমার যে হাড় পাঁচড়া ভেঙে যায়নি, এই সুখবরে তারা খুব সব খুশি হয়ে গেল। তোমাকে জানাবো কি,
মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। রামদাস চুপ করিয়া রইল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। সম্মুখের ঘড়িতে 3টা বাজিতে সে উঠিয়া দাঁড়াইল। বোধহয় কে বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বের ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। অর্থাৎ একটা আশ্বস্ত করে গেল যে আমিও আছি তোমার সাথে। এই যে অংশটা, এই অংশটা কি একটা ইংরেজ অত্যাচারের কাহিনী আর অপূর্বের দেশাত্মবোধ, এছাড়া তো কিছুই নেই। তাহলে পয়েন্ট করে দাও, ইংরেজের অত্যাচার ও অপূর্বের দেশাত্মবোধ। ইংরেজের অত্যাচার ও অপূর্বের দেশাত্মবোধ, একদিকে ইংরেজ সরকারের অত্যাচার, অন্যদিকে অপূর্বের দেশাত্মবোধ। এই দুটো জায়গা কিন্তু আমরা পেলাম। কোন প্রসঙ্গে পেলাম? মূলত আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গিরিশ মহাপাত্র কেন্দ্র করেই যাবতীয় জল্পনার মানে শুরু হলো। যাই হোক, পরের অংশ দেখি। সেই দিন বিকালে আপিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কইলেন, আমাদের ডাক দাও ভামোর অফিসে, ভামো বলে একটা জায়গা, সেই অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। আর ম্যান্ডেলে, সোয়েবে, মিকথিলা এবং এদিকে প্রোম, সবকটা অফিসেই গোলযোগ ঘটছে। আমার ইচ্ছা তুমি একবার সেগুলো সবগুলো দেখে আসো। আমার অবর্তমানে সমস্ত ভারীতে তোমার একটা পরিচয় থাকা চাই, সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। আসলে বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতেছিল না। উপরন্ত এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে, অতএব যাওয়াই স্থির হইল। এবং পরদিনই অপরাহ্ন বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। সঙ্গে রইল আরদালি, একজন ভৃত্য, এবং আপিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রইল। আর ওই পা ভাঙা সাহেব যাকে নিয়ে চিন্তা ছিল সে হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সইয়া ছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তিই ছিল না, ইচ্ছাই ছিল না। তলোয়ার কর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া করে কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলেই অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও। এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, ভামো যাত্রার প্রস্তাব ও প্রস্তুতি। ভামো যাত্রার প্রস্তাব ও প্রস্তুতি। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট 5 বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে! তলোয়ারকর ঘাড় ফিরাইতেই বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র। সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পাম শু এবং ছড়ি, প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঘ আঁকা রুমালখানি। দাগদের প্রভেদটা কি ছিল? সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহা কণ্ঠে জড়ানো। মহাপাত্র এইদিকে আসিতেছিল। সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? গিরিশ সসব ব্যস্ত একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আগে চিনতে পারি বই কি বাবু মশাই, কোথায় আগমন হচ্ছেন? অপূর্ব সহস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি, তা তুমি কোথায়? গিরিশ কহিল, আগে এনানজাং থেকে 2জন বন্ধু নৌক আসার কথা ছিল, আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আপিং সিদ্ধি নকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। বলি, কাজ কি বাপু জোচ্চুরিতে? কথাই বলে পরধর্ম ভয়াবহ, লল্লাটের লেখা তো খণ্ডাবে না। অপূর্ব হাসিয়া কহিল, ডাক দিয়া রাখো, আমারও তো তাই বিশ্বাস। করছেন কার কি বিশ্বাস ছিল? কিন্তু তোমার বাপু একটু ভুল হচ্ছে, আমি পুলিশের লোক নয়, আফিম সিদ্ধির কোনো ধার ধারে নেই। সেদিন কেমন তামাশা দেখতে গিয়েছিলাম। তলোয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল। কহিল, বাবুজি মেনে আপকা তো জরুর কাহা দেখা। আমি নিশ্চয়ই আপনার কোথাও দেখেছি। গিরিশ কহিল, আরে আশ্চর্য নেই হয় বাবু সাহাব, নকরির বাস্তে কিত্তা জায়গায় তো ঘুমতা হয়। আরে এটা তো কোনো আশ্চর্য নয়, চাকরির জন্য কত জায়গায় ঘুরছি। অপূর্বকে বলিল, কিন্তু আমার উপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া, শাস্ত্র টাস্ত্র সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে বাবু মশাই আপনারা। অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ। হ্যাঁ, আগে তাহলে নমস্কার নমস্কার নমস্কার, এখন তবে আসি বাবু সাহেব, রাম 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 রাম। বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যগ্রপদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল। আসলে এই যে এটাই গিরিশ মহাপাত্র মানে সব্যসাচী মল্লিক, কিন্তু আমরা বুঝতে পারছি, এটা আমি আগেই বলে যাচ্ছি, মানে তৎকালীন বিপ্লবীরা যে কতটা দুর্ধর্ষ ছিল, ছদ্মবেশে নিপুণ ছিল, তার একটা বড় প্রমাণ। তাহলে এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও, গিরিশের সাথে পুনরায় সাক্ষাৎ। গিরিশের সাথে পুনরায় সাক্ষাৎ, গিরিশ মহাপাত্রের সাথে কার কথায় পুনরায় সাক্ষাৎ হয়েছিল সেটা কিন্তু আমরা এখানটায় দেখতে পেলাম।
বা জানতেও পারলাম গিরিশের সাথে পুনরায় সাক্ষাৎ। অপূর্ব কইল, এই সব্যসাচীটির পিছনেই কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ারকর বলিয়া সে হাসিল, কিন্তু এই হাসিতে তলোয়ারকর যোগ দিল না। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, হ্যান্ডশেক যেটাকে বলিস আর কি, কিন্তু তখনও মুখ দিয়া তাহার কোথায় বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে, এবং সেই দূরনিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনস্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। অপূর্বের বিদায়, অপূর্ব বিদায় নিল, এটা আমরা দেখতে পেলাম। অপূর্বের বিদায়, অপূর্বের বিদায়। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, মানে ফার্স্ট ক্লাস টিকিট কেটেছে, তাহার কামরায় আর কেউ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হৃদয় থেকে যেন পইতে বাহির করিয়া বিনা জলেই সায়ং সন্ধ্যা সমাপন করিল, এবং যে সকল ভোজ্য বস্তু শাস্ত্র মতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সঙ্গে আনিয়েছিল পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালি, ওই ব্রাহ্মণ খানসামা বা চাকর পূর্বাহ্নেই রাখিয়া গিয়াছিল, এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়াছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না। কিন্তু দেখ দিয়ে রাখো, ইয়া যে কত বড় ভ্রম, কোশ্চেন কার কি ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে সে অনুভব করিল। সেই রাত্রির মধ্যে বার তিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ও ঠিকানা লিখিয়া লইয়াছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দেয়, দেখ দাও, তুমি তো ইউরোপিয়ান নও, তুমি তো ইউরোপিয়ান নও, নেটিভ কালা আদমি, তোমার পরিচয় দিতেই হবে। নাম ছিল পথের দাবি, মানে পথের দাবি সমাজ করলে অনেক কিছু হতে পারে। পথ চলতি মানুষের দাবি হতে পারে, পথের মাঝে দাবি হতে পারে। কি দাবি করা ছিল? পরিচয় দাবি। বারবার যেটা আমরা শুরুতে দেখলাম উপন্যাসের, যদি পাঠ্যাংশের শুরুতে দেখলাম যে যারা বর্মা থেকে রেঙ্গুনে আসছে তাদের পরিচয় দাবি করা ছিল। আবার রেঙ্গুন থেকে ভামো যাচ্ছে অপূর্ব, এই যে ভারতীয় একটা মানুষ, তারও কিন্তু পরিচয় দাবি করা হচ্ছে। এই যে পথ চলতি মানুষের পরিচয় দাবি করেছে তাদের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটিয়ে, সেদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে পথের দাবি নামকরণ সার্থক এবং তাৎপর্যমণ্ডিত। অপকয়ে না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না। সে হাসিয়া বলিল, আরে ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। ইন্ডিয়ান বা আমাদের ভারতীয়দের উপরে কতটা যে অত্যাচার হতো তার এখানে প্রমাণ নিশ্চয়ই আমরা এটা পেলাম। তাহলে এইটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও, পুলিশি অত্যাচার ও পরিচয় দাবি। পুলিশি অত্যাচার ও পরিচয় দাবি অর্থাৎ এই যে পাঠ্যাংশ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখলাম, যদিও দুবার দেখলাম। একটা প্রথমত পথ চলতির শুরুতেই যারা রেঙ্গুন থেকে, বর্মা অয়েল কোম্পানি থেকে রেঙ্গুন এসেছিল, তাদেরকে স্টেশনে নিয়ে গিয়ে সেই মানুষগুলো, পথ চলতি মানুষগুলোর পরিচয় দাবি করা হয়েছে। আবার আরেকটা জিনিস দেখলাম, যারা মূলত গিরিশ মহাপাত্র এই যখন রেঙ্গুন থেকে ভামো যাচ্ছে তখনও তার পথের মাঝে পরিচয় দাবি করা হচ্ছে। এই যে পথ চলতি মানুষের পরিচয় দাবি এবং এই ভারতীয় বলে তাদের উপর অত্যাচার, মানে ভারতীয় বলে মেনলি পরিচয় দাবি করা হচ্ছে, এই সব যুক্তিতেই কিন্তু পথের দাবি নামকরণ সার্থক এবং তাৎপর্যমণ্ডিত হয়েছে। এই ছিল আজকের মেন আলোচনার বিষয়।